আবার কি আমাদের ক্লাস ফাইনালের জন্য। তো এখন আসলে মিড টার্ম পর্যন্ত তো অনেক কিছু শিখলাম, তো মানে অনেক কিছু সিলেবাসের প্রায় 50% মতো বলতে পারেন যে কভার হয়ে গেছে, আর সিলেবাসের 50% বাকি আছে। তো আমাদের ইউনিভার্সিটিতে কিন্তু ফাইনালের জন্য কিন্তু মিডের পর যা পড়ানো হবে তাই ফাইনালের সিলেবাস, এটা হচ্ছে আমাদের প্র্যাকটিস। তো আপনাদের মানে আজকের থেকে আর কি যা যা কভার করা হবে তাই বেসিক্যালি আপনাদের ফাইনালের জন্য আসলে পরীক্ষাতে লাগবে। হ্যাঁ, মানে আমাদের হাতে আছে আজকে থেকে শুরু করে আবার 12টা ক্লাস, আর ফাইনাল হবে নেক্সট ক্লাসে মানে সেপ্টেম্বরের মাঝামাঝিতে শুরু হবে। তো এখন আসলে মানে এতদিন যা হয়েছে এখন সেটার কথা আসলে ভেবে লাভ নাই, ঠিক আছে। মিডটা যদি যেমনই হয়ে থাকুক, আমি আসলে খাতা দেখি নাই এখনো, তো মিডটা যেমন হোক এখন আপনারা আসলে ফাইনালের দিকে ফোকাস করেন, আর আমি চেষ্টা করবো এই উইকের মধ্যে আপনাদেরকে মিডটার্মের মার্কস জানিয়ে দেওয়ার জন্য। আর তো যাতে আপনারা আর কি মিডটার্মের কি কি অপশন ভুল হয়েছে সেগুলো আপনারা জানতে পারেন। চেষ্টা করবো পরশুদিন জানিয়ে দেওয়ার, যদি পরশুদিন যদি না পারি নেক্সট ক্লাসে, তাহলে চেষ্টা করবো বৃহস্পতিবারের মধ্যে অ্যাটলিস্ট মার্কস বলে দেওয়ার জন্য। আচ্ছা, আর এর বাইরে আপনাদের ক্লাস মার্কস যদি ক্লাসে যদি খাতা দেখায় তাহলে মার্কসটা দেখাবো, গুগল ক্লাসরুমে দিব না। আর যদি ক্লাসরুমে যদি খাতা দেখানোর সুযোগ না পাই সেক্ষেত্রে আমি গুগল ক্লাসে যদি খাতা দেখা শেষ যদি না তো বেসিক্যালি আপনাদের আরো কিন্তু ক্লাস টেস্ট আছে একটা। হ্যাঁ, মিডটার্ম পর্যন্ত হয়ে গেছে 2টা ক্লাস টেস্ট। তো এখনো কিন্তু আপনাদের সেমিস্টারের ইয়াগুলোকে মানে মার্কসটাকে ঠিকঠাক করার জন্য, হ্যাঁ, যে নিজেদের গ্রেডকে আসলে একটা শেপে আনার জন্য এখনো সুযোগ আছে। কিন্তু সেকেন্ড সিটির মার্কস এখনো দেই নেই, ওইটার খাতা আমি এখনো চেক করার সময় পাইনি, কারণ আমি এই মিড টার্ম পরীক্ষা চলাকালীন সময়ে বেশ ব্যস্ত ছিলাম। তো যার কারণে খুবই ব্যস্ত থাকার কারণে ইউনিভার্সিটি রিলেটেড ডিপার্টমেন্টাল রিলেটেড কাজে বেশ ব্যস্ত থাকার কারণে মিড বা ক্লাস টেস্টের খাতা দেখা হয়নি, সুযোগ হয়নি। তবে আমি চেষ্টা করবো ফার্স্টে মিডের রেজাল্টটা রিলিজ করার, কারণ মিডের রেজাল্ট রিলিজ করার প্রায়োরিটি, কারণ আপনাদের মেকআপ কিনে ইমপ্রুভমেন্ট পরীক্ষার জন্য আসলে এখন থেকে সফটওয়্যারের থ্রুতে আসলে অ্যাপ্লিকেশন নেওয়া হবে। তো সফটওয়্যার থ্রুতে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আসলে আপনাদের ওই থ্রেশহোল্ডটা চেক করবে অটোমেটিক্যালি, যে আপনাদের থ্রেশহোল্ডটা কি, যে মেকআপ পরীক্ষা দেওয়ার জন্য নিয়ম হচ্ছে অ্যাবসেন্ট থাকতে হবে, আর এই অ্যাবসেন্ট থাকার ক্ষেত্রে আবার ভ্যালিড রিজনও দেখাতে হবে যে কেন অ্যাবসেন্ট ছিল। আর ইমপ্রুভমেন্ট দেওয়ার ক্ষেত্রে নিয়ম হচ্ছে 15-র নিচে মার্কস পেলে ইমপ্রুভমেন্ট দেওয়া যায়। তো এই থ্রেশহোল্ডটা আপনার সফটওয়্যার অটোমেটিক্যালি চেক করবে। তো আমি কি আমাকে অবশ্যই দেখতেই হবে, না দেখে আর উপায় নেই, যে দেখে মার্কসটা এন্ট্রি দিয়ে কাজ করতে হবে। না, 15-র উপরে না, 15-র নিচে পেয়ে না, সেক্ষেত্রে অ্যালাউ হবে না, অ্যালাউ করবে না সফটওয়্যার। স্যার, মেকআপ এক্সামের ডেট কবে আসতে পারে? আপনাদের জন্য এই উইকের মধ্যে আপনাদেরকে মার্কসটা দেওয়া হবে, রিলিজ করা হবে ইন্টারনে, আর এরপরে আসলে এই দুইটা পরীক্ষার ওভারল্যাপ, ঠিক আছে। সফটওয়্যারে আসলে আপনাদের পরীক্ষার ডেটও এন্ট্রি দেওয়া আছে, ডেট টাইম সফটওয়্যারে এন্ট্রি দেওয়া আছে। তো আপনি যে দুইটা কোর্সের ওভারল্যাপ সিলেক্ট করবেন সেগুলোর মধ্যে আসলে ওভারল্যাপ আছে কিনা সেটা সফটওয়্যার অটোমেটিক্যালি চেক করবে। আর মিড টার্মের রুটিনে সফটওয়্যারে ইনপুট দেওয়া আছে। সো আপনারা বুঝতে পারছেন যে আপনাদের মানে যাদের যে কেস সেটা মেকআপ কিংবা ওভারল্যাপ ওই অনুযায়ী প্রিপারেশন নেন। এখানে মেকআপ বা ওভারল্যাপের কোনো কেস আছে? আপনি পারেননি? যাই হোক, তো এখন মেকআপ কিংবা ওভারল্যাপ যারাই থাকবে না কেন প্রিপারেশন নেন। হ্যাঁ, আমরা মিডের আগে যা যা করিয়েছি তার থেকে আসলে পরীক্ষা প্রশ্ন আসবে। এটা যেহেতু আলাদা একটা পরীক্ষা, তো আপনাকে আলাদা করে পরীক্ষা দিতে হবে।
আর ওই যে নরমালি যেগুলো কন্টেন্ট কমপ্লিট করা হয়েছে ওই কন্টেন্টের উপর এবং যে সাজেশন দেওয়া আছে সাজেশনটা ওই মেকআপের জন্য আপনি স্যার ইমপ্রুভার মেকআপ প্রশ্ন কি আলাদা না ইমপ্রুভার মেকআপের পরীক্ষায় প্রশ্ন আলাদা না একই প্রশ্ন এবং একই টাইমে একই সময় পরীক্ষা হবে স্যার জাস্ট রিজল্টটা এক একজনের রিজল্ট এক এক জনের রিজন এক করতে হবে আর একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে আপনাদের কিন্তু আজকে থেকে প্রি রেজিস্ট্রেশন শুরু এবং প্রি রেজিস্ট্রেশন কিন্তু এই সেমিস্টার থেকে একদম বাধ্যতামূলক। এর আগে ইউনিভার্সিটি বিষয়টা নিয়ে ছাড় দিত যে আপনাদের হয়তো গ্রেড দেখতে প্রবলেম হতো, তাই না? কিন্তু এখন এই কিন্তু একটা জরিমানা করবে, কারণ ইউনিভার্সিটি অথরিটি মানে এর পরবর্তী সেমিস্টার অর্থাৎ নেক্সট সেমিস্টারের প্ল্যানিং এর জন্য কি কি কত পরিমাণ স্টুডেন্ট আসলে ইনটেক হবে সেটা আসলে একটা ধারণা পাওয়ার জন্য এই প্রি রেজিস্ট্রেশন সিস্টেম, যে আগামী সেমিস্টারে কি পরিমাণ স্টুডেন্ট আসলে এনরোল করতে চায় কোন কোর্সে বা কোন সেকশনে। তো এই জন্য আসলে প্রি রেজিস্ট্রেশনটা ইম্পর্টেন্ট এবং বাধ্যতামূলক এবং এর সাথে আসলে একটা জরিমানাও ইনক্লুড করা হচ্ছে যে আপনি সময় মতো যদি না করেন। আর এটাকে এই ক্ষেত্রে কিন্তু আপনার প্রি রেজিস্ট্রেশনে কিন্তু কোনো মানে ওই যে পেমেন্টের যে একটা বাধা সেটা কিন্তু নাই, তাই না? যে রেজিস্ট্রেশনের সময় কিন্তু রেজিস্ট্রেশন করার আগে একটা নির্দিষ্ট অঙ্কের টাকা জমা দিতে হয়, কিন্তু প্রি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কিন্তু এমন কোনো বাধা নেই। সো আপনি শুধু আপনার স্টুডেন্ট পোর্টালে প্রবেশ করবেন এবং আপনার যে কোর্স অফারে যে কোর্সগুলো দেয়া আছে সেই কোর্সগুলো সিলেক্ট করবেন, সিলেক্ট করে সেকশনে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে আপনি সেভ করে রাখবেন। এই হচ্ছে আপনার কাজ। তো কাজটা করতে খুব বেশি সময় লাগবে না, সো সময় নিয়ে এই যে 8 থেকে 13 তারিখের মধ্যে করে ফেলেন। হ্যাঁ, এটা না করলে আপনারই লস। 15 পেজ নিয়ে যাবে। আচ্ছা, আপনাদেরকে আরেকটা বিষয় দেখিয়ে দিই, সেটা হচ্ছে তখন সিলেবাস সেম থাকবে বাট ক্লাসের সংখ্যা বেড়ে যাবে। কিন্তু স্যার ক্লাসের টাইম কমে যাবে প্রত্যেক ক্লাসে টাইম কমে যাবে। তো প্রি রেজিস্ট্রেশনের সময় আসলে আপনাদের যারা রেগুলার স্টুডেন্ট বলতে যারা কিনা নিয়মিত সবগুলো সেমিস্টার কমপ্লিট করে গেছেন, কোনো গ্যাপ দেন নাই বা কোনো কোর্স ড্রপ দেন নাই বা কোনো কোর্স ফেল করেন নাই, তো সেক্ষেত্রে যেগুলো কোর্স অফার করা হয়েছে 201 ব্যাচে টোটাল 6টা কোর্স অফার করা হয়েছে 13.5 ক্রেডিট। তো সবগুলো কোর্স আপনারা নিতে পারেন। হ্যাঁ, আর যারা কিনা একটু ইরেগুলার, যারা কিনা কোনো গ্যাপ আছে বা ড্রপ আছে, তাদের জন্য আসলে এরকম সেলফ এভালুয়েশন ফর্মটা ফলো করাটা জরুরি। ঠিক আছে, মানে এই সেলফ এভালুয়েশন ফর্ম হচ্ছে এই ট্রিপল গ্রিন ওয়েবসাইটে গেলে আপনারা পাবেন। স্যার আমরা হাইয়েস্ট কত ক্রেডিট দিতে পারবো? স্যার এখন মানে এখন যেটা অফার করছে এটার বাইরে যদি স্যার সাবজেক্ট যদি রিটেক নিতে চাই তাহলে 15 ভিতরে নিতে হবে, 15 বেশি নেওয়া যাবে না। তাহলে যদি 3 ক্রেডিটের কোর্স হয় সেক্ষেত্রে আপনাকে অন্য কোনো সেমিস্টারে গিয়ে নিতে হবে, এই সেমিস্টারে সেটা নিতে হবে। স্যার ধরেন একটা আমি স্যার নিজেই দিতে গেছি স্যার আমাদের নেক্সট ইয়ার সুন্দর দুইটা সেমিস্টার এটা একটা পড়ে দেখা গেল যে আমি ওই সময় কোনো অফারই করবো সাবজেক্টটা নিয়ে তখন স্যার আমাকে একটা সেমিস্টার হবে আমি বেড়ে না, এটারও সমাধান আছে, এটার সলিউশন আছে। তো যেটা কি আপনারা এই triplegreen.org তে গিয়ে এই যে ফর্মস এন্ড ডক্সে যাবেন, তো এখানে আর কি আপনাদের প্রয়োজনীয় বিভিন্ন ফর্মের লিংক এবং কপি দেয়া আছে। যেমন এখানে আমরা এই যে সেলফ এভালুয়েশন ফর্ম এটা দেখেছি যে 201 ব্যাচের জন্য। তো এখানে 201 ব্যাচের জন্য যে সেলফ এভালুয়েশন ফর্মটা দেয়া আছে এটা হচ্ছে একটা ফর্ম যেখানে আপনারা আপনাদের বিভিন্ন ক্রেডিট অনুযায়ী বিভিন্ন কোর্সের ক্যাটাগরি অনুযায়ী যে যেগুলো কমপ্লিট করতে হবে ডিগ্রি রিকোয়ারমেন্ট সেটা আর কি তালিকা দেয়া আছে। হ্যাঁ, একটা চেক লিস্ট। তো যে এখানে আপনাদের ল্যাঙ্গুয়েজ এন্ড জেনারেল এডুকেশন কোর্স, হ্যাঁ, এটা হচ্ছে 22.5 ক্রেডিট কমপ্লিট করতে হবে। এটা হচ্ছে ম্যান্ডেটরি, এটা লেখা আছে কম্পালসরি, অর্থাৎ আপনাকে এই কোর্সগুলো অবশ্যই পূরণ করতে হবে। কারোর জন্য ইএপি 009 ওয়েবার আছে, কারোর জন্য ওয়েবার নাই, এটা হচ্ছে অ্যাডমিশনের সময় ভর্তির উপর ভিত্তি করে। কিন্তু এর বাইরে এই কোর্সের তালিকা থেকে সব কোর্স পূরণ করতেই হবে। আর এখানে পিএইচডি 400 এটা যদি নন ক্রেডিট কোর্স, কিন্তু এটা পূরণ করাটা ম্যান্ডেটরি। আচ্ছা, তো
কিভাবে স্যার নন ক্রেডিট কোর্স কি আমাদের পে করতে হয়? টাকা খরচ হয় নন ক্রেডিট কোর্সে একদমই শিওর না আপনি অ্যাকাউন্ট আগে নিয়ে নেয় ভর্তির সময় নন ক্রেডিট যেগুলো থাকে ওটার জন্য আগে থেকে নিয়ে নেয় স্যার এই নন ক্রেডিট কোর্স আছে ইএসডি 400 এটা কি আমার নিজেই হবে নন ক্রেডিট হ্যাঁ নিজেই হবে স্যার নিয়ে এটা রেজাল্ট হবে না এটা পাস করা স্যার এই থেকে 12 ক্রেডিট নিতে পারে যেটা আমাকে অফার করতে পারছে আর স্যার আমি যেটা রেটিং ক্রেডিট স্যার 12 ক্রেডিটের জন্য আমি 1000 টাকা পাবো আর ওইবারের এক্সাক্ট টোটাল ডিগ্রি রিকোয়ারমেন্ট হচ্ছে 144 ক্রেডিট এবং 144 ক্রেডিট হচ্ছে এভাবে পূরণ করতে হবে ঠিক আছে এই যে তালিকাটা দেয়া আছে তালিকা অনুযায়ী পূরণ করতে হবে এবং এই তালিকা অনুযায়ী আপনার কি কি বাকি আছে সেটা আসলে দেখা দরকার তো এখানে দেখেন যে আপনাদের যে টেকনিক্যাল ইলেক্টিভ আছে ঠিক আছে টেকনিক্যাল ইলেক্টিভ হচ্ছে আপনার টোটাল হচ্ছে 15 ক্রেডিট থেকে 12 ক্রেডিট এবং এই 15 ক্রেডিটের মধ্যে 12 ক্রেডিট হচ্ছে মেজর গ্রুপ থেকে আপনাদের মেজর গ্রুপ হচ্ছে পাওয়ার আর মাইনর গ্রুপ হচ্ছে যে কোনোটা হতে পারে এটা ইলেকট্রনিক্স বা কমিউনিকেশন হ্যাঁ যে কোনোটা হতে পারে তো তো এই 12 ক্রেডিট হচ্ছে মেজর গ্রুপ থেকে ওই 12 ক্রেডিট কমপ্লিট হতে গেলে এনশিওর করতে হবে মানে আপনি কি আসলে এই যে ক্যাটাগরি ওয়াইজ যে আপনার ক্রেডিটের ভ্যালু লেখা আছে যে এই ক্যাটাগরি থেকে এত ক্রেডিট কমপ্লিট করতে হবে এবং এই কোর্স কমপ্লিট করতে হবে এই তালিকাগুলো আপনি নিজে আসলে একটু ক্রস চেকিং এ রাখবেন যে যাতে ওই অনেকের ক্ষেত্রে দেখা যায় যে ফেল আছে দেখা যায় যে খেয়াল করে না এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে সে মনে করতেছে তার 144 কমপ্লিট বা সব কোর্স কমপ্লিট হয়ে গেছে কিন্তু সার্টিফিকেট তুলতে এসে দেখা যায় যে তার কোনো একটা কোর্স হয়তো ভুলে বাকি রয়ে গেছে হ্যাঁ তো তখন কিন্তু আপনাকে ওই কোর্স কমপ্লিট না করে কিন্তু দিবে না হ্যাঁ আপনাকে সার্টিফিকেট বা ট্রান্সক্রিপ্ট তুলতে দিবে না ডাউনলোড করে নিজেদের জন্য নিজেদের সুবিধার্থে এটা একটু নিজেদের কাছে রাখবেন পূরণ করে এবং আপনাদের কাজ হচ্ছে যে এটা পূরণ করার পর যে কোর্সগুলো বাকি আছে এই কোর্সগুলো থেকে আপনারা দেখবেন যে কোন কোর্সগুলো আসলে কোর্স অফারে আছে এবং সেখান থেকে আপনারা সেকশন সিলেক্ট করবেন এবং দেখবেন যে কোন সেকশনগুলো আসলে টাইম নিবে রুটিনও আপলোড করা আছে তো রুটিন কোর্স অফার মিলিয়ে বাকি থাকা কোর্সের তালিকা অনুযায়ী একটা কোর্স সিলেক্ট করবেন আচ্ছা এটা হচ্ছে যারা এই কথাগুলো প্রযোজ্য যারা কিনা হচ্ছে একটু ইরেগুলার স্টুডেন্ট অর্থাৎ যাদের কিছু বাকি আছে বা ইনকমপ্লিট আছে তাদের জন্য আর আপনি যদি রেগুলার স্টুডেন্ট যদি হয়ে থাকেন যে সব সেমিস্টার নিয়মিত কমপ্লিট করে আসছেন তারা আসলে আপনাদের কোর্স অফারে যে 6টা কোর্স দেয়া আছে যে আপনাদের আগামী সেমিস্টারে 6টা কোর্স হচ্ছে ট্রিপল 317 মাইক্রোপ্রসেসর ট্রিপল 318 এটা মাইক্রোপ্রসেসর ল্যাব তারপরে ট্রিপল 335 এটা হচ্ছে ডিজিটাল সিগন্যাল প্রসেসিং আর ডিজিটাল সিগন্যাল প্রসেসিং ল্যাব এবং পাওয়ার ইলেকট্রনিক্স ল্যাব টোটাল 6টা কোর্স দেওয়া হয়েছে সবগুলো ইলেকট্রিক্যালের কোর্স এবং আপনাদের যারা রেগুলার স্টুডেন্ট এগুলো আপনারা যেই সেকশনের স্টুডেন্ট তারা সেকশন অনুযায়ী সিলেক্ট করবেন আর আপনাদের অ্যাডভাইজারদের সাথে কমিউনিকেশন রাখবেন ঠিক আছে আর এখানে কিন্তু আপনাদের যে ল্যাব সেকশন যে দেওয়া হয়েছে এই ল্যাব সেকশন হচ্ছে আপনার D1 থেকে D5 দেওয়া হয়েছে D1 থেকে D5 মানে আপনাদের টোটাল হচ্ছে 3টা 3D সেকশন এবং 5টা ল্যাব সেকশন তো আপনারা যে 3D সেকশনে সেই 3D সেকশন সিলেক্ট করতে পারেন আর ল্যাব সেকশনের জন্য 5টা থেকে যে কোনো একটা সিলেক্ট করতে পারেন এবং ল্যাব সেকশন সিলেক্ট করার ক্ষেত্রে আপনারা অবশ্যই মেইনটেইন করবেন ফর एग्जांपल আপনি যদি কোন একটা কোর্সের D1 সেকশন সিলেক্ট করেন ল্যাব কোর্স সেই ক্ষেত্রে অন্য ল্যাব কোর্সের জন্য D1 সেকশনটা সিলেক্ট করতে হবে মানে ফর एग्जांपल D1 এর জন্য আপনাকে D1 এর কোর্সগুলো নিয়ে অন্য কোর্সগুলো সিলেক্ট করতে হবে মানে ল্যাব কোর্সের ক্ষেত্রে D1 হলো সবগুলো D1 থিওরি কোর্স হলো DA হলো সবগুলো DA এইভাবে সিলেক্ট করতে হবে আদারওয়াইজ রুটিন কনফ্লিক্ট করবে
দেখেন যে আমাদের সবাই একটু নয়েজ খেয়াল করে দেখেন যে আমাদের ফাইনালের আগে টোটাল হচ্ছে 12টা ক্লাস আছে, ঠিক আছে? আজকে কিছু বিষয় ইন্ট্রোডাক্টরি পড়াবো। তো দেখেন যে আমাদের এই 12টা ক্লাসের মধ্যে আমরা আসলে যে কোর্স যেই প্ল্যানটা আছে এই প্ল্যানটা আমরা নেক্সট ক্লাসে আসলে রিলিজ করব। এই ক্লাসে আমরা আমি ওই প্ল্যানটা তৈরি করে নেই, আমি কিভাবে প্রোগ্রেস করব সেই প্ল্যানটা আগামী ক্লাসে রিলিজ করব। আর তো আমাদের আর কি বেসিক্যালি মিডিয়ার পর ডিজিটাল কমিউনিকেশন রিলেটেড টপিকগুলো আসলে হাতে আছে, হ্যাঁ? যেমন হচ্ছে অ্যানালগ থেকে ডিজিটালে কনভার্সন, তারপর হচ্ছে ডিজিটাল সিগন্যাল ট্রান্সমিট করা, তারপর হচ্ছে গিয়ে মাল্টিপ্লেক্সিং, মাল্টিপল অ্যাক্সেস, এইসব বিষয় আসলে আমাদের মিডিয়ার পর আসলে পড়ানো হবে। তো আমাদের যে কোর্স আউটলাইন মানে কিভাবে আমাদের 12টা ক্লাস আমরা কমপ্লিট করবো সেই বিষয়ে আমরা আগামী ক্লাসে অত বুধবারে দেখাবো। তো আজকে আমরা কি পালস কোড মডুলেশন শুরু করব, হ্যাঁ? তো পালস কোড মডুলেশনের এইটা হচ্ছে আমাদের অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করার একটা প্রক্রিয়া। আচ্ছা, তো দেখেন যে আমাদের আসলে নেচারটা হচ্ছে আমরা যে সিগন্যালগুলো নিয়ে সচরাচর কাজ করি, যেমন হচ্ছে আমরা কথা বলছি ভয়েস, হ্যাঁ? এই ভয়েস কিন্তু আসলে অ্যানালগ সিগন্যাল, মানে নেচার প্রকৃতিটা হচ্ছে অ্যানালগ টাইপের, ঠিক আছে? মানে অ্যানালগ সিগন্যাল নিয়ে আসলে আমরা নেচারের সচরাচর ফেস করি, হ্যাঁ? তো এখন এই অ্যানালগ সিগন্যালকে আমাদের ডিজিটাল সিগন্যালে কনভার্ট করার এক দরকার, কারণ আমাদের ডিভাইসগুলো হচ্ছে ডিজিটাল। তো এখন দেখেন যে এই অ্যানালগ সিগন্যালকে আসলে ডিজিটালে কনভার্ট করা কেন দরকার, যে আমাদের ডিজিটাল সিগন্যাল প্রসেসিংটা ইজি, যে একটা আমরা যে আইসি, যে আমাদের জানেন যে আমাদের যে কম্পিউটার যে সিপিইউ বা ধরেন যে আমাদের যে মোবাইলের যে ডিভাইসের মধ্যে যে আইসি ব্যবহার করছে এগুলো হচ্ছে ট্রানজিস্টর দিয়ে তৈরি করা, তাই না? যে বিভিন্ন ট্রানজিস্টর দিয়ে ডিজাইন করা। তো এখন দেখেন যে আসলে আজকে থেকে 100 বছর আগেও যখন নাকি ইলেকট্রিক্যাল কমিউনিকেশন সিস্টেমটা শুরু হয়, তখন কিন্তু বিষয়টা ছিল এমন যে শুধু অ্যানালগ কমিউনিকেশন ছিল, কারণ তখন আসলে আমাদের হাতে ওই ডিজিটাল সিগন্যালকে প্রসেস করার জন্য ইকুইপমেন্ট ছিল না। কিন্তু যখন নাকি এই ট্রানজিস্টরটা ইনভেন্ট হয়, ট্রানজিস্টর আবিষ্কার হওয়ার পর আসলে আমাদের জন্য আইসি তৈরি করাটা ইজি হয়ে যায়, এবং আইসি তৈরি করা ইজি হওয়ার কারণে ডিজিটাল সিগন্যালটা ম্যানিপুলেট করা ইজি হয়ে যায়, হ্যাঁ? তো ডিজিটাল সিগন্যাল সুবিধা কি, যে ডিজিটাল সিগন্যালকে আমরা আসলে একটা নির্দিষ্ট ফিনিশ সেট অফ ভ্যালুস দ্বারা প্রকাশ করতে পারি। যেমন হচ্ছে যে অ্যানালগ সিগন্যালের মান কন্টিনিউয়াস রেঞ্জে পরিবর্তন হয়, ঠিক আছে? কিন্তু ডিজিটাল সিগন্যালের মান কিন্তু কন্টিনিউয়াস রেঞ্জে পরিবর্তন হবে না। ফর এক্সাম্পল আমরা দেখেন যে ডিজিটাল সিগন্যালকে আমরা এভাবে প্রকাশ করতে পারি, ধরেন যে আমাদের যদি 3 বিট ডিজিটাল সিগন্যাল হয়, ঠিক আছে? যদি 3 বিট ডিজিটাল সিগন্যাল হয় তাহলে আমাদের ডিজিটাল সিগন্যালের প্রকাশগুলো কেমন হবে, যে আমাদের 3 বিট ডিজিটাল সিগন্যাল হলে 000, হ্যাঁ, 001, কিভাবে আমরা প্রকাশ করতে পারবো? তো দেখেন যে এখানে 3 বিট ডিজিটাল সিগন্যাল, তো এখানে আপনাদের টোটাল 8টা সংখ্যা আছে, তাই না? জি স্যার। তো আমরা এখানে আর কি কোন একটা ডিজিটাল সিগন্যাল মানে হচ্ছে যে 3 বিট ডিজিটাল সিগন্যাল মানে হচ্ছে তার মধ্যে এবং 8টা সংখ্যা থেকে যে কোনো একটা মান সে গ্রহণ করবে, ঠিক আছে? যে কোনো 8টা মান থেকে। এখন ধরেন যে এটা যদি 4 বিট ডিজিটাল সিগন্যাল হয় সেক্ষেত্রে এখানে 16টা মান থাকবে, 5 বিটের ক্ষেত্রে এখানে হচ্ছে 32টা এরকম মান থাকবে, এইভাবে 8 বিটের হলে 256টা মান থাকবে, তাই না? 0 থেকে 255। তো যেটা কি বলতে চাচ্ছি যে ডিজিটাল সিগন্যাল মানে হচ্ছে যে এরকম নির্দিষ্ট সেট থেকে সে একটা মান গ্রহণ করবে, ঠিক আছে? যেখানে আর কি আমাদের অ্যানালগ সিগন্যাল হচ্ছে যে কন্টিনিউয়াসলি পরিবর্তন হবে, ঠিক আছে? তার মানটা যে কোনো কন্টিনিউয়াস রেঞ্জে যে কোনো মান গ্রহণ করতে পারে, বাট ডিজিটাল সিগন্যাল হচ্ছে একটা নির্দিষ্ট সেট থেকে একটা মান গ্রহণ করবে, ঠিক আছে? আচ্ছা, তো এখন এই জন্য আসলে ডিজিটাল সিগন্যালের প্রসেসিংটা আসলে ইজি, হ্যাঁ? ডিজিটাল সিগন্যালটাকে ব্যবহার করাটা ইজি, এই রিলেটেড ডিভাইস তৈরি করা ইজি, যার কারণে আসলে আমাদের ডিভাইসের সাইজ ছোট হয়ে আসে, এবং আমরা বর্তমানে যা ব্যবহার করি আমাদের মোবাইল ফোন এগুলো কিন্তু ডিজিটাল ডিভাইস। কারণ আমরা এই কথাটা যদি বলছি অ্যানালগ, কিন্তু ডিজিটাল ডিভাইস এই অ্যানালগ কথাটাকে শব্দটাকে আসলে
ডিজিটাল সিগন্যাল আকারে সেভ করতেছে কিংবা ডিজিটাল সিগন্যাল আকারে সে ট্রান্সমিট করতেছে। মানে আমাদের কমিউনিকেশন সিস্টেমটা মোট কথা হচ্ছে ডিজিটাল। এখন আমরা যে ডিভাইস ব্যবহার করি এই ডিভাইসের প্রকৃতিটা হচ্ছে ডিজিটাল। যেটা কি বলছিলাম যে আমাদের এখানে বেশ কিছু ডিজিটাল সিগন্যালসের বেশ কিছু সুবিধার কথা এখানে উল্লেখ করা আছে। যেমন আমি অলরেডি বেশ কিছু নিয়ে কথা বলছি, যেমন হচ্ছে ডিজিটাল সিস্টেমস আর লেস সেনসিটিভ টু নয়েজ দেন অ্যানালগ। যে ডিজিটাল সিস্টেমগুলো নয়েজের ক্ষেত্রে অ্যানালগ সিস্টেমের তুলনায় কম সেনসিটিভ, কারণ ডিজিটাল ডিভাইস হচ্ছে ধরেন যে আমাদের কিছুদিন পর পর আমাদের ডিজিটাল সিগন্যালটা কোনো রিপিটার তৈরি করা, মানে একই ডিভাইস কিছুদিন পর পর রিপিট মানে রাখা হয়, যাতে যে সিগন্যালটা পাঠানো হচ্ছে সিগন্যালটা কিছুদিন পর পর রিপিট করে আবার রিজেনারেট করে আবার পাঠানো হয়। তো মানে বিষয়টা হচ্ছে যে রিজেনারেটিভ রিপিটার, মানে রিপিটার মানে কি, যে সিগন্যালটাকে রিপিট করে মানে কিছুদিন যাবে সিগন্যালের স্ট্রেঞ্জ কমে গেলে সে আবার সিগন্যালকে রিপিট করে ফুল স্ট্রেঞ্জের সিগন্যাল আবার পাঠায়। তো আমাদের এই ডিজিটাল সিস্টেমের ক্ষেত্রে এই দুটো আপনার ব্যবহার করা হয়। তো যার কারণে আমাদের ডিজিটাল সিস্টেমস আমাদের নয়েজের ক্ষেত্রে অ্যানালগ সিগন্যালের তুলনায় কম সেনসিটিভ। আচ্ছা, তারপরে অ্যানালগ এমপ্লিফায়ার ইউজ করে অ্যানালগ কিন্তু অ্যামপ্লিফায়ার করতে ইউজ করা হয়, বাট অ্যানালগ ক্ষেত্রে নয়েজ এই ড্যামেজটা করতে পারে, ডিজিটাল ক্ষেত্রে তার ক্ষতির পরিমাণটা কম। আচ্ছা, এই হচ্ছে যে ধরেন যে আমাদের এই ডিজিটাল সিস্টেমের ক্ষেত্রে আমরা একসাথে বিভিন্ন টাইপের সার্ভিস অ্যাকোমোডেট করতে পারি। যেমন হচ্ছে আমরা যখন ভিডিও দেখি, ভিডিওর সাথে কি আমাদের অডিও কিন্তু ইনকর্পোরেট করা যায়। তো ডিজিটাল সিস্টেমসের ক্ষেত্রে বা ডিজিটাল কমিউনিকেশনের ক্ষেত্রে আসলে এবার বিভিন্ন টাইপের সার্ভিস, যেমন ভিডিওর সাথে সাথে অ্যাকম্পানিং সাউন্ড ট্র্যাক অ্যাড করা বা কমিউনিকেশন করা, এটা আসলে ইজি। ডিজিটাল সিস্টেমে এই বিষয়টা ইমপ্লিমেন্ট করাটা সহজ। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের ডিজিটাল সিগন্যালের ক্ষেত্রে ডিজিটাল সিগন্যালের যে সার্কিটরি ডেভেলপ করা, এটা আমাদের অ্যানালগ সিগন্যালের তুলনায় ইজি, এবং ডিজিটাল সার্কিটরিগুলো আমাদের অ্যানালগ সিগন্যালের সার্কিটরির তুলনায় ভাইব্রেশন এবং টেম্পারেচার ক্ষেত্রে কম সেনসিটিভ। অর্থাৎ ভাইব্রেশন এবং টেম্পারেচার এই টাইপের ফিজিক্যাল ইফেক্টস প্রভাবগুলো আমাদের অ্যানালগ সিগন্যালের সার্কিটরিকে যতটা প্রভাবিত করে ডিজিটাল সিগন্যাল সার্কিটরিকে তার চেয়ে কম প্রভাবিত করে। তারপরে আছে যে আপনার ডিজিটাল সিগন্যালস আর সিমিলার টু ক্যারেক্টারাইজ, মানে এই বিষয়টা আমি অলরেডি এখানে কথা বলছি যে আমাদের ডিজিটাল সিগন্যালগুলোকে আমাদের ক্যারেক্টারাইজ করাটা ইজিয়ার, কারণ আমরা জানি যে ডিজিটাল সিগন্যাল আসলে একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করে। ধরেন 3 বিট ডিজিটাল সিগন্যাল হলে সে এই 8টা বিট থেকে সে মান গ্রহণ করবে, বা 4 বিট ডিজিটাল সিগন্যাল হলে সেই এই 16টা সংখ্যা থেকে মান গ্রহণ করবে, বাইরে কোনো সংখ্যা থেকে মান গ্রহণ করবে না। তো যার কারণে আপনার ডিজিটাল ডিভাইস তৈরি করা বা ডিজিটাল হার্ডওয়্যার ডিজাইন করাটা অ্যানালগ ডিজাইন করার চেয়ে ইজিয়ার। আর এছাড়া আরেকটা সুবিধার কথা এখানে লিখছি, তার হচ্ছে যে মাল্টিপ্লেক্সিং স্কিম। মাল্টিপ্লেক্সিং নিয়ে আপনাদেরকে পরবর্তীতে পড়ানো হবে ডিটেইলসে। মাল্টিপ্লেক্সিং হচ্ছে কোনো একটা চ্যানেলকে একাধিক ব্যবহারকারীর মধ্যে ব্যবহার করার সুযোগ করে দেয়, মানে একসাথে একাধিক ব্যবহারকারীকে সিগন্যালের চ্যানেলটা ব্যবহার করার জন্য, কমিউনিকেশনের চ্যানেল ব্যবহার করার জন্য অকুপাই করা বা সুযোগ দেওয়ার জন্য সিস্টেম মাল্টিপ্লেক্সিং। তো আমরা বিভিন্ন মাল্টিপ্লেক্সিং টেকনিক নিয়ে পড়বো। তো এর মধ্যে আপনার ডিজিটাল সিগন্যালগুলো মাল্টিপ্লেক্সিং টেকনিক অ্যাপ্লাই করার জন্য বেশি অ্যাপ্রোপ্রিয়েট। এটা দ্বারা বোঝানো হচ্ছে যে আপনার এই যে এইখানে যে কিছুটা বলছি যে আমরা আমাদের ডিজিটাল সিগন্যালকে ক্যারেক্টারাইজ করাটা ইজিয়ার, এবং অ্যানালগ সিগন্যালের যে বৈশিষ্ট্য আছে, যে অ্যানালগ সিগন্যালের ভ্যালুগুলো মানগুলো ভেরিয়েবল, ঠিক আছে। ধরেন যে আমার অ্যানালগ সিগন্যালের দুইটাকে চিত্র যদি আঁকি, ধরেন যেটা অ্যানালগ সিগন্যাল, তো ধরেন যে এইখানে যে কন্টিনিউয়াস রেঞ্জে সে যে কোনো মান গ্রহণ করতে পারে। ধরেন যে এখানে 0.01, এখানে ধরেন যে 0.02, এদের ইন্টারমিডিয়েটের মধ্যে এই দুটো দশমিক সংখ্যা না থেকে আরো সংখ্যা দশমিক সংখ্যা আছে। তো অ্যানালগ সিগন্যাল
কন্টিনিউয়াস রেঞ্জে যে কোনো মান দিতে পারবে, হ্যাঁ, কিন্তু ডিজিটাল সিগন্যাল হচ্ছে এরকম শুধু একটা সেট থেকে যে মান সেই মানটা গ্রহণ করতে পারছে, যার কারণে এই ডিজিটাল সিগন্যালের হার্ডওয়্যার ডিজাইন করাটা ইজিয়ার। তো ডিজিটাল সিগন্যালের মানে অ্যানালগ থেকে ডিজিটালে কনভার্ট করা, মানে আমাদের তো যেগুলো কথাবার্তা বলতেছি এই কথাগুলো হচ্ছে তো অ্যানালগ টাইপের। তো এই অ্যানালগ সিগন্যালটাকে আমরা কমিউনিকেট করার জন্য ফার্স্টে কি করতে হবে, যে অ্যানালগ থেকে ডিজিটালে কনভার্ট করতে হবে। তো এখন অ্যানালগ থেকে ডিজিটালে কনভার্ট করার যে প্রথম যে স্টেপ সেটা হচ্ছে স্যাম্পলিং। তো এখন স্যাম্পলিং আসলে কি করে, যে আপনারা আপনাদের যে এর আগের যে কোর্সটা ছিল মানে সিগন্যালস এন্ড সিস্টেমস কোর্স, সেই সিগন্যাল সিস্টেম কোর্সে কিন্তু ডিসক্রিট টাইম সিগন্যালে পড়াশোনা করছেন, তাই না? তো ডিসক্রিট টাইম সিগন্যাল কি বলে কি, যে ডিসক্রিট টাইম সিগন্যাল হচ্ছে যে আপনার একটা নির্দিষ্ট সময় ব্যবধান পর পর একটা স্যাম্পল থাকে, তাই না? মানে সিগন্যালটা হচ্ছে ডিসক্রিট টাইম, মানে সময়টাবে বিচ্ছিন্ন। মানে আমাদের এটা কন্টিনিউয়াস টাইম সিগন্যাল বলতে কি বোঝায়, যে তার ভ্যালুটা কন্টিনিউয়াসলি পরিবর্তন হবে, তাই না? এটা হচ্ছে আমাদের কন্টিনিউয়াস টাইম সিগন্যাল, সিগন্যালের মানটা সর্বদা পরিবর্তন হচ্ছে, এটা হচ্ছে কন্টিনিউয়াস টাইম সিগন্যাল। আর ডিসক্রিট টাইম সিগন্যাল মানে কি, যে নির্দিষ্ট সময় পর পর সিগন্যালের মানটা পরিবর্তন হবে, ঠিক আছে? নির্দিষ্ট সময় পর পর সিগন্যালের মান চেঞ্জ হবে, এটা হচ্ছে ডিসক্রিট টাইম সিগন্যাল। এটা হচ্ছে ডিসক্রিট টাইম সিগন্যাল। এবং আমরা কন্টিনিউয়াস টাইম সিগন্যালের ক্ষেত্রে যেমনটা করি, যে আমরা এক্স অ্যাক্সিসের ভ্যালুকে টি দ্বারা প্রকাশ করি, যেখানে ডিসক্রিট টাইমের ক্ষেত্রে কি দ্বারা প্রকাশ করি, এন দ্বারা, মানে স্যাম্পল নাম্বার, তাই না? এন দ্বারা হচ্ছে স্যাম্পল নাম্বার বোঝায়। ধরেন যেটা হচ্ছে 1 নাম্বার স্যাম্পল, এটা 2, এটা 3, 4, ওই দিনে থাকবে 0 নাম্বার স্যাম্পল, এবং এখানে ওই দিন থেকে বাম দিকে গেলে নেগেটিভ নাম্বার স্যাম্পল, তাই না? এটা কিন্তু এই ডিসক্রিট টাইম সিগন্যাল নিয়ে তো পড়াশোনা করে আসছে, তাই না? ডিসক্রিট টাইম সিগন্যাল হচ্ছে যে সময় নির্দিষ্ট সময় ব্যবধান পর পর একটা স্যাম্পল থাকবে। এখন এই স্যাম্পলিংটা হচ্ছে এই যে অ্যানালগ সিগন্যাল কন্টিনিউয়াস টাইম সিগন্যাল, তাই না? তো এই কন্টিনিউয়াস টাইম সিগন্যালটাকে ডিসক্রিট টাইম সিগন্যালে পরিবর্তন করা, এই প্রক্রিয়াটা কি স্যাম্পলিং। স্যাম্পলিং হচ্ছে একটা প্রক্রিয়া যে অ্যানালগ কন্টিনিউয়াস টাইম সিগন্যালটাকে ডিসক্রিট টাইম সিগন্যাল আকারে প্রকাশ করবে। এটা এই কাজটাই হচ্ছে স্যাম্পলিং এর কাজ। যে দেখেন যে এখানে লেখা আছে যে থ্রু দ্য ইউজ অফ স্যাম্পলিং প্রসেস an analog signal is converted into a corresponding sequence of samples that are usually spaced uniformly in time. মানে অ্যানালগ সিগন্যালকে স্যাম্পলিং এর মাধ্যমে আসলে একটা স্যাম্পলের সিকোয়েন্স আকারে প্রকাশ করা হয়, এবং যেই স্যাম্পলগুলোর মধ্যে আসলে ইউজুয়ালি সময় ব্যবধানটা সমান থাকে, মানে ইউনিফর্মলি ইন টাইম বলতে স্পেস ইউনিফর্মলি ইন টাইম দ্বারা বোঝানো হচ্ছে স্যাম্পলগুলোর মধ্যে সময় ব্যবধানটা সমান থাকে। স্যাম্পলিং ফুরিয়ার ট্রান্সফরমেশন, এটা তো একটা সিগন্যাল প্রসেসিং সার্কিট, ঠিক আছে? যে সিগন্যাল প্রসেসিং সার্কিট আসলে নির্দিষ্ট সময় পর পর একটা স্যাম্পল ছিল, নির্দিষ্ট সময় পর একটা স্যাম্পল ফুরিয়ারের কাজ হচ্ছে সিগন্যালকে নির্দিষ্ট সময়ে কনভার্ট করা, ঠিক আছে? ফুরিয়ারের কাজ হচ্ছে সিগন্যালের বৈশিষ্ট্য অ্যানালাইসিস করা। স্যাম্পলিং হচ্ছে সিগন্যালকে একটা টাইপ থেকে আরেকটা টাইপে রূপান্তর। স্যাম্পলিং হচ্ছে একটা প্রক্রিয়া যে কন্টিনিউয়াস থেকে ডিসক্রিটে নিয়ে যাবে। আর ফুরিয়ার হচ্ছে আমরা ফুরিয়ার দ্বারা আমরা কন্টিনিউয়াস টাইমকেও অ্যানালাইসিস করতে পারি, ফুরিয়ার দ্বারা আমরা ডিসক্রিট টাইমকেও অ্যানালাইসিস করতে পারি। তার ফ্রিকোয়েন্সি স্পেস আমরা অ্যানালাইসিস করতে পারি। আচ্ছা, তো দেখেন যে আমরা জানলাম যে আসলে স্যাম্পলিং বিষয়টা তারা কি বোঝায়, যে স্যাম্পলিং হচ্ছে আমাদের ডিজিটাল সিগন্যালে প্রকাশ করার জন্য, মানে অ্যানালগ থেকে ডিজিটালে কনভার্ট করার জন্য প্রথম ধাপ হচ্ছে স্যাম্পলিং। আচ্ছা, এখন আমরা স্যাম্পলিং নিয়ে একটু বিস্তারিত দেখি, চিত্রের সাহায্যে দেখি। তো দেখেন যে এখানে আমাদের উপরে এবং নিচে দুইটা চিত্র দেওয়া আছে। তো এখন দেখেন উপরের চিত্র হচ্ছে অ্যানালগ মেসেজ সিগন্যাল এবং নিচের চিত্রটা হচ্ছে স্যাম্পল প্যাটার্ন অফ দ্য সিগন্যাল। অর্থাৎ আপনাদের এখানে আসলে উপরে যে অ্যানালগ
অ্যানালগ প্যাসিভ সিগন্যাল অর্থাৎ কন্টিনিউয়াসলি পরিবর্তন হচ্ছে এবং স্যাম্পল সিগন্যালটা হচ্ছে নির্দিষ্ট সময় ব্যবধান পর পর একটা স্যাম্পল লোড করা হচ্ছে। ঠিক আছে, নিচের সিগন্যালটাকে ডিসক্রিট টাইম সিগন্যাল, উপরের সিগন্যালটা হচ্ছে কন্টিনিউয়াস টাইম সিগন্যাল। দেখা যায় নির্দিষ্ট সময় ব্যবধানের মান কত ts, নির্দিষ্ট সময় ব্যবধানের মান কত ts। আচ্ছা, কথা বললে আমাকে আরো জোরে কথা বলতে হয়, ঠিক আছে? আসলে রুমটা যেহেতু গরম হয়ে আছে, তো যার কারণে কথা বলতে আসলে কষ্ট হচ্ছে, কারণ বুঝতে পারছেন যে জিনিসটা একটু গরমে আসলে একটু গলা শুকিয়ে যায় তাতে, তো যে যার কারণে তো আপনার কথা বলি না সাইড পাশের জন্য হচ্ছে। তো এখানে টিএস দ্বারা আসলে স্যাম্পলিং পিরিয়ড বোঝাচ্ছে। দেখেন যে টিএস ইজ ফর দ্য স্যাম্পলিং পিরিয়ড, এবং টিএস এর যে রেসিপ্রোকাল অর্থাৎ টিএস এর যে অপোজিট 1/ts 1/ts কে বলা হয় হচ্ছে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি। আচ্ছা, এই স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি বলতে কি বোঝায়? স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি বোঝায় হচ্ছে নাম্বার অফ স্যাম্পলস পার সেকেন্ড, নাম্বার অফ স্যাম্পলস পার সেকেন্ড। এই স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি আপনার fs এর সিগনিফিকেন্স কি সেটা আমি লিখেছি যে নাম্বার অফ স্যাম্পলস পার সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডে স্যাম্পলের সংখ্যা কতগুলো। ঠিক আছে, দেখেন যে আমাদের ts টা কিন্তু সময়, তার মানে 1/ts এটা কিন্তু ইউনিট কি আছে 1/s, তাই না? 1/s দ্বারা কি বোঝাচ্ছে যে পার সেকেন্ড হার্জ, মানে প্রতি সেকেন্ডে স্যাম্পলের সংখ্যা, প্রতি সেকেন্ডে স্যাম্পলের সংখ্যা হচ্ছে আমাদের এভারেজ দ্বারা প্রকাশ করা হয়। এটা ইউনিট হচ্ছে 1/s কিংবা হার্জ দিয়েও লিখতে পারি। ঠিক আছে, আচ্ছা, তো দেখেন যে এই fs টা হচ্ছে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি। আচ্ছা, তো আমরা স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি এবং স্যাম্পলিং টাইমের পরিচয় জানলাম। আর এখানে ts হচ্ছে, দেখেন যে প্রতিটা স্যাম্পলের মধ্যে সময় পার্থক্য হচ্ছে ts। এখন এই ts এবং এই fs নির্ণয় করতে গেলে একটা নিয়ম ফলো করতে হবে। কোন একটা অ্যানালগ মেসেজ সিগন্যালের ts এর রূপ কত হবে বা fs এর রূপ কত হবে সেটা নেওয়ার জন্য একটা নিয়ম ফলো করতে হবে। সেই নিয়মের নাম হচ্ছে স্যাম্পলিং থিওরেম। আচ্ছা, তো এখন দেখেন যে এই স্যাম্পলিং থিওরেমে যাওয়ার আগে আমি আসলে এই ইকুয়েশনটা ব্যাখ্যা করি। দেখেন যে এখানে যে সিকোয়েন্সটা দেয়া আছে, এই সিকোয়েন্সটাকে আমরা যদি ম্যাথমেটিক্যালি যদি প্রকাশ করি তাহলে আমরা এরকম একটা ইকুয়েশন লিখতে পারি। এখন আপনাদের কাছে ইকুয়েশনটা কি মনে হচ্ছে যে আপনাদের কাছে কিন্তু এই বিষয়গুলো সিম্বল পরিচিত আছে, তাই না? এই টিএস কি? টিএস হচ্ছে স্যাম্পলিং পিরিয়ড। আর এটা n বলতে কি বোঝায়? স্যাম্পল নাম্বার, তাই না? n দ্বারা স্যাম্পল নাম্বার বোঝায়, n হচ্ছে স্যাম্পল নাম্বার। ts के साथ s लगा था, হ্যাঁ, ts इक्वल्स टू s। এই টিএস আর এস একসাথে আসলে একটা সিম্বল টি আর টি। सर एक है समान 1/ts, और 1/s के साथ ও এটা এটা 1/s সেকেন্ড, মানে पार सेकंड ইউনিট লিখতে। হ্যাঁ, আচ্ছা, তো দেখেন যে তার মানে এই যে সিম্বলটা আছে, এই সিম্বলটার মানে কি? এই g অফ n ts, এই g অফ n ts এই সিম্বলটার মানে হচ্ছে মানে g কে একটা অ্যানালগ সিগন্যাল, তাই না? g অফ n ts দ্বারা বোঝাচ্ছে যে আপনার g সিগন্যালের যে স্যাম্পল সিগন্যাল তার nতম স্যাম্পল। এটা হচ্ছে এটা কি একটা ফাংশনের মতো যে g এর দ্বারা n sample of signal g of এটা হচ্ছে g of n ts, এটা হচ্ছে g of t সিগন্যালের nতম স্যাম্পল। ঠিক আছে, মানে n দ্বারা কত নম্বর স্যাম্পল বোঝায়? ts দ্বারা তো সময় বোঝাচ্ছে, তো দুটাকে গুণ করলে আমরা কততম সিগন্যালের ভ্যালুটা, কততম স্যাম্পলের ভ্যালুটা পাচ্ছি, তাই না? যে আমাদের এটা এই আর্গুমেন্ট দ্বারা বোঝাচ্ছে যে আমাদের ওই সময়ে আমাদের স্যাম্পলের ভ্যালু কত, মান কত। আচ্ছা,
তো দেখেন যে আমরা তো এখন আপনাদের কাছে চিন্তা করতে পারেন যে এখানে কেন এই সামেশন সিম্বলটা আসলো। এই সামেশন সিম্বলটা আসলে এই জন্য যে দেখেন যে আপনার এখানে ডেল্টা আছে তাই না, এখন আপনার ডেল্টা এই ফাংশনটা নিয়ে তো জানেন তাই না, এই ডেল্টা অফ টি দেখি কি হয়, চিত্রটা কিভাবে আসবে, ইম্পালস মানে 0 থেকে এরকম একটা ইম্পালস আসবে তাই না। আচ্ছা বলেন তো ডেল্টা অফ টি মাইনাস টি নট কেমন দেখাবে? স্যার এটা হবে সামনে চলে যাবে। হ্যাঁ এটা হচ্ছে 0 এখানে আর যে টি নট, টি নটটা একটা ইম্পালস থাকে তাই না। এখন দেখেন যে আমি যদি এরকম ভাবে যদি লিখি, ধরেন যে সামনে একটা সামেশন দিলাম n ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, এন্ড এখানে টি নট মুছে দিয়ে আমি দেখলাম হচ্ছে n ts। এটা কি সিগনিফাই করবে? এই সামেশন সাম যোগ তাই না, এই সামেশনটা ইন্ডিকেট করবে যে এরকম একটা পালস ট্রেন। এটা কি ইন্ডিকেট করবে? এগুলোকে পালস ট্রেন ইন্ডিকেট করবে এবং প্রতিটা পালসের মধ্যে সময় ব্যবধান কত? ts। প্রতিটা পালসের মধ্যে সময় ব্যবধান হচ্ছে ts, মানে n এর মান পরিবর্তন হবে তো সাথে সাথে পালসের সময়ও পরিবর্তন হবে। তো এবং প্রতিটা পালসের মধ্যে সময়ের পার্থক্য হচ্ছে ts। তো আমি আসলে বেসিক্যালি এই g এর সাথে এই ডেল্টা অফ t মাইনাস n ts দ্বারা গুণ করা দ্বারা আসলে বোঝাচ্ছি যে আমার একটা এরকম স্যাম্পলিং করা, মানে এই স্যাম্পল ভার্সনটাকে আমরা আসলে এইভাবে তাই ম্যাথমেটিক্যালি প্রকাশ করতে পারছি। মানে g অফ n ts দ্বারা n তম স্যাম্পল বোঝাচ্ছে এবং সাথে একটা সামেশন সিম্বল এবং গুণ এই পালস ট্রেন দ্বারা আমরা আসলে বোঝাচ্ছি যে আমাদের এরকম স্যাম্পল সিগন্যালটাকে এইভাবে ম্যাথমেটিক্যালি প্রকাশ করতে গেছে বিষয়টা। যেটা বুঝালাম সেটা হচ্ছে যে আমাদের এই n এর গুণ যদি পরিবর্তন হয়, ঠিক আছে, n এর গুণ পরিবর্তন হলে কি আমাদের এই ডেল্টা ফাংশনের পালসের পজিশনও চেঞ্জ হবে না? পালসের পজিশন এখন n এর গুণ মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি দিয়ে দিলাম এবং সামনে একটা সামেশন সিম্বল দিয়ে দিলাম, তার মানে একটা ইন্ডিকেট করবে একটা পালসে যেটা মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি চলতেছে তাই না, যে n এর গুণ নেগেটিভ ইনফিনিটি থেকে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত একটা পালসে ইন্ডিকেট করতেছে এই ফাংশনটা তাই না, এই সামেশনটা। তার মানে এখানে আসলে সামেশনটা রাখার মাধ্যমে আমরা বেসিক্যালি কি করতেছি যে এখানে এই g এর সাথে মানে n তম স্যাম্পলের সাথে একটা পালস ট্রেন গুণ করে দিচ্ছে। তার মানে এটা আসলে আমাদের ওভারঅল এই যে স্যাম্পল ভার্সন তার একটা ম্যাথমেটিক্যাল প্রকাশ। ওই এটা কি একদম ফাংশন যে গুণ পালসটা এই পরিবর্তন কতই পালস, মানে এটা হচ্ছে n তম পালস এবং তারপর হচ্ছে আমি ধরেন যে n চেঞ্জ হলে কি স্যাম্পল নাম্বার চেঞ্জ হচ্ছে, স্যাম্পল নাম্বার চেঞ্জ হচ্ছে এবং আমি আসলে ওভারঅল পুরো বিষয়টাকে এই ইকুয়েশন দ্বারা তাই মানে এই এটা যে কোনো স্যাম্পলকে এই ইকুয়েশন থেকে তাই পাচ্ছি যে n এর মান চেঞ্জ হলে স্যাম্পল এবং স্যাম্পলের ভ্যালু পরিবর্তন হচ্ছে। আচ্ছা এই বিষয়টা বোঝা গেছে? এটা হচ্ছে পালস ট্রেন বলতে পারেন, পালস ট্রেন। তো আমরা আসলে স্যাম্পলিং নিয়ে জানলাম এবং স্যাম্পলিং কে আসলে আমরা কিভাবে ম্যাথমেটিক্যালি প্রকাশ করতে পারি। এখানে একটা কথা বলে রাখি, এটা কিন্তু আইডিয়াল কেস, এভাবে স্যাম্পলিং করে এটা হচ্ছে আইডিয়াল কেস। প্র্যাকটিক্যালি স্যাম্পলিং সার্কিটকে বলি মানে এভাবে আইডিয়ালি আসলে আমরা চিন্তা করতে পারি যে ম্যাথমেটিক্যালি চিন্তা করতে পারি এরকম একটা পালস হবে, আইডিয়ালি কিন্তু এখানে একটা পালস পাওয়া যায় এবং প্র্যাকটিক্যালি অ্যাচিভ করা হতো এমন পালস জেনারেটর নাই। তো দেখা যাবে যে শেপটা হবে একটা ট্রায়াঙ্গুলার একটা পালস হবে, কিন্তু এরকম জাস্ট ওই ইনস্ট্যান্টে শুধু একটা পালস থাকবে এরকম সার্কিটটি ডেভেলপ করা
যায় না, ঠিক আছে? যেমন প্র্যাকটিক্যালি যেটা অ্যাচিভ করা হয় যে হয়তো একটা পালসের একটা নির্দিষ্ট শেপ থাকে, একটা নির্দিষ্ট পালসের একটা ডিউরেশন থাকে, ঠিক আছে? তো ওখানে আমরা স্টাডি করবো না, বাট আমাদের এখানে যে স্যাম্পলিং এর যে বোঝার উদ্দেশ্য সেটা হচ্ছে যে স্যাম্পলিং হচ্ছে একটা প্রক্রিয়া যে আমরা নির্দিষ্ট সময় ব্যবধান পর পর একটা করে স্যাম্পল গ্রহণ করবো। কারণ এটা হচ্ছে একটা আইডিয়াল সিনারিও স্যাম্পলিং এর, এবং প্র্যাকটিক্যালি এভাবে আসলে একদম ওই ইনস্ট্যান্টে একটা পালস থাকে যে ব্যাপারটা এমন না। প্র্যাকটিক্যালি অ্যাচিভ করা যে সব সার্কিট যায়, প্র্যাকটিক্যালি বানানো যায় যে সার্কিটটি, সেক্ষেত্রে আসলে পালসের একটা নির্দিষ্ট ডিউরেশন থাকে বা পালসের একটা নির্দিষ্ট শেপ থাকে আর কি, ঠিক আছে? এটা হচ্ছে ম্যাথমেটিক্যালি আইডিয়াল সিনারিও। পিসিএম হ্যাঁ ল্যাবের সেটা আছে, বাট আমরা এক্সপেরিমেন্ট করাই না। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেকেরই একটু ঝিমুনি করছে, হ্যাঁ, তো ঘুম খাওয়া আসছে চোখের মধ্যে। দেখা যাচ্ছে যে আসলে ঘুম পাওয়ার আসলে কারণ অনেক কিছু হতে পারে, কারণ গরম পড়তে ভীষণ, আবার হয়তো ক্লান্ত থাকতে পারেন। আর আপনার অনেকদিন পরে এই সময় সবাই হয় আপনি দুপুরবেলার সময়টা আসলে একটু মানে সারাদিনের ব্যস্ততার পরে আপনার ক্লান্তি আসে, এটা খুব স্বাভাবিক। মানে কাজ করার এনার্জি থাকে মূলত সকালের দিকে আর হচ্ছে সন্ধ্যার দিকে, মাঝের এই টাইমটাতে কাজ করার জন্য খুব একটা ইয়া না। নর্মালি দুপুরবেলা অ্যাটলিস্ট 2 ঘন্টা রেস্টও দরকার। তো সেটা আসলে বাসা থেকে সম্ভব হয়। শক্তি পাবো তো খাওয়া দাওয়া খাওয়া হয় না আমাদের আসলে, আমাদের খাওয়া দাওয়ার মেনুতে আসলে কার্বোহাইড্রেট রিচ অনেক বেশি। এই কার্বোহাইড্রেটগুলো আসলে এই ক্লান্তি তৈরি করার জন্য আসলে একদম বেশি ইয়া করে, অ্যাসিলাইট করে ক্লান্তি আসা বা ঘুম আসার বিষয়টা একটু নয়েজ করেন না। এরপর আছে স্যাম্পলিং থিওরেম। তো যেটা নিয়ে বলতেছিলাম একটু আগে, স্যাম্পলিং থিওরেম কি, হ্যাঁ, যে আমরা স্যাম্পলিং করার জন্য একটা টার্ম জানো, সেটা হচ্ছে এফএস বা স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি, তাই না? এফএস কি স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি। তো স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি হচ্ছে মানে স্যাম্পলিং থিওরেম হচ্ছে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি নির্ধারণ করার একটা প্রক্রিয়া, ঠিক আছে? মানে একটা থিওরেম হচ্ছে যেটা আসলে একটা নিয়ম, যে নিয়মে আমরা স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি কোনো একটা সিগন্যালের জন্য কত হবে সেটা নির্ধারণ করতে হবে। আচ্ছা, দেখেন এটা কি লেখা আছে যে a band limited signal of Philip energy which only has frequency components less than W-Hz may be completely recovered from a knowledge of its samples taken at the rate of 2W samples per second. এটা হচ্ছে আমাদের স্যাম্পলিং থিওরেম, এবং এটা আসলে সামারি করতে দাঁড়ায় যে কোনো একটা সিগন্যালকে, অ্যানালগ সিগন্যালকে যদি স্যাম্পলিং করা হয় যার ব্যান্ডউইথ হচ্ছে W-Hz, তাকে 2W Hz বা 2W স্যাম্পলস পার সেকেন্ডে অবশ্যই স্যাম্পলিং করতে হবে। মানে মিনিমাম ন্যূনতম 2W মানে সর্বনিম্ন 2W স্যাম্পলস পার সেকেন্ডে স্যাম্পলিং করতে হবে। যদি কোনো সিগন্যালের ব্যান্ডউইথ W হয় তাহলে সেই ক্ষেত্রে স্যাম্পলিং রেট হবে অবশ্যই 2W, মিনিমাম 2W। যদি 2W যদি করা হয় তাহলে ওই স্যাম্পলগুলো থেকে রিকনস্ট্রাক্ট করে আবার অরিজিনাল সিগন্যালটা পাওয়া সম্ভব। মানে এখানে দেখেন কি কথা লেখা আছে, মে বি কমপ্লিটলি রিকভার ফ্রম ইটস স্যাম্পলস, মানে এইটার স্যাম্পল থেকে আবারও অরিজিনাল সিগন্যালটা তৈরি করা যাবে যদি আমরা যদি সিগন্যালটাকে তার ব্যান্ডউইথের দ্বিগুণ রেটে স্যাম্পলিং করে থাকি। মানে এটা হচ্ছে আমাদের মিনিমাম স্যাম্পলিং রেট। এটা হচ্ছে কি মিনিমাম স্যাম্পলিং রেট, এটা মিনিমাম স্যাম্পলিং রেট 2W। আচ্ছা, তো মিনিমাম স্যাম্পলিং রেটকে আমাদের আরেকটা নামও দেয়া হয়, সেটার নাম কি নাইকুইস্ট রেট, ঠিক আছে? মিনিমাম স্যাম্পলিং রেট অথবা নাইকুইস্ট রেট। তার মানে মিনিমাম স্যাম্পলিং রেট কিংবা নাইকুইস্ট রেট বলতে কি বোঝায় যে আমাদের কোনো একটা সিগন্যালের যা ব্যান্ডউইথ স্যাম্পলিং রেট যদি তার দ্বিগুণ হয় সেই মানটাই হচ্ছে নাইকুইস্ট রেট অথবা মিনিমাম স্যাম্পলিং রেট। তো এই কথাটা বা এই শব্দগুলো আপনারা ম্যাথ করতে গিয়ে অনেক বেশি ফেস করবেন। নাইকুইস্ট রেট বা মিনিমাম স্যাম্পলিং রেট বা মিনিমাম স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি, এই শব্দগুলো অনেক বেশি ম্যাথ করার ক্ষেত্রে ফেস করবেন আর কি। তো স্যাম্পলিং থিওরেম হচ্ছে সোজা কথায় খুবই ইজি একটা জিনিস, এবং এই ইজি জিনিসটা
ম্যাচ করার কিন্তু সবচেয়ে বেশি লাগবে, হ্যাঁ, যে কোনো একটা ধরেন যে কোনো একটা সিগন্যালের ব্যান্ডউইথ দেওয়া আছে 1000, তাহলে মিনিমাম স্যাম্পলিং রেট হবে 2000। তো বিষয়টা হচ্ছে এইভাবে আর কি রিলেটেড। আচ্ছা, তো আমরা জানলাম নাইট্রোস্ট্রেট কি, এরপর দেখি যে আপনাকে নাইট্রোস্ট্রেটে কেন করতে হবে, সেটা কারণটা কি, সেটা আমরা পরে পেয়ে দেখি। নাইট্রোস্ট্রেটটা কি ইস্যু আছে সেটা এগুলো দেখতে হবে। এটার সাথে আপনাদের কনফিউশন তো বেশি প্রিভিয়াস এক্সপেরিয়েন্স আমি আচ্ছা বুঝতে কিনে বলছেন না কি নাই দেখেন যে আমাদের এখানে আমি একটা বিষয় বললাম যে আমাদের স্যাম্পলিং রেট অবশ্যই ব্যান্ডউইথের দ্বিগুণ হতে হবে সর্বনিম্ন, তাই না? এটা কেন করতে হবে দ্বিগুণের, মানে এইভাবে কেন রাখতে হবে যে কেন দ্বিগুণ, মানে ব্যান্ডউইথের দ্বিগুণ হবে স্যাম্পলিং রেট, এটার কারণ কি? দেখেন যে ধরে নিই যে এটা আমাদের মেসেজ সিগন্যাল, অরিজিনাল মেসেজ সিগন্যালের আমাদের স্পেকট্রাম, আর এটা যদি অরিজিনাল মেসেজ সিগন্যালের স্পেকট্রাম হয় যার ব্যান্ডউইথ হচ্ছে W হার্টজ, ঠিক আছে? ধরে অরিজিনাল মেসেজ সিগন্যালের ব্যান্ডউইথ W হার্টজ, আর এটা হচ্ছে আমাদের স্যাম্পল সিগন্যালের স্পেকট্রাম, মানে স্যাম্পল সিগন্যাল স্যাম্পলিং করার পর যে সিগন্যালটা পাচ্ছে সেই সিগন্যালের স্পেকট্রাম হচ্ছে এটা। দেখেন সিগন্যাল স্পেকট্রামের বৈশিষ্ট্যটা দেখেন যে কেমন, যেখানে আমাদের অরিজিনাল মেসেজ সিগন্যালটা আছে, সাথে আবার কি শিফটেড ভার্সনগুলো আছে, তাই না? মানে এটা বিশেষ স্যাম্পল সিগন্যালের, মানে স্যাম্পলিং করার পর যে সিগন্যাল সেই সিগন্যালের স্পেকট্রাম। তো এটা যেমনটা দেখতে পাচ্ছি যে অরিজিনাল মেসেজ সিগন্যাল আছে, সাথে হচ্ছে শিফটেড সিগন্যাল স্পেকট্রাম আছে, তাই না? তো শিফটিং গুলো কোন ফ্রিকোয়েন্সিতে ঘটতেছে, যে আমাদের ঘটতেছে হচ্ছে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিতে। দেখেন যে এখানে লেখা কি fs, যে 2fs, এভাবে থাকে 3fs, 4fs, তার মানে এটা হচ্ছে আমাদের স্পেকট্রাম স্যাম্পল সিগন্যালের, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের fs হচ্ছে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি এবং অরিজিনাল স্পেকট্রাম যোগ আমাদের কি আরো শিফটেড স্পেকট্রাম থাকবে, যে fs হচ্ছে একটা fs পজিশনে একটা শিফটেড অংশ থাকবে, 2fs পজিশনে একটা শিফটেড অংশ থাকবে, 3fs এভাবে নেগেটিভ দিকেও একভাবে শিফটেড অংশ দেখা যাচ্ছে। আপনারা তো ফ্রিকোয়েন্সি শিফটিং বিষয়টা তো জানেন, তাই না? জান সেই এক্সপোজ কেন বলো, 2fs পর্যন্ত হচ্ছে যে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সির দ্বিগুণ, মানে fs থেকে একটা ফ্রিকোয়েন্সির মান, তো আমাদের স্যাম্পল সিগন্যালের স্পেকট্রাম হচ্ছে এটা, আফটার স্যাম্পলিং করার পর যে সিগন্যাল তার স্পেকট্রাম হচ্ছে এটা, এবং তার বৈশিষ্ট্য হচ্ছে এরকম যে অরিজিনাল সিগন্যাল সাথে হচ্ছে এরকম শিফটেড সিগন্যাল। ফ্রিকোয়েন্সি শিফটিং তো জানেন, ফ্রিকোয়েন্সি শিফটিং হচ্ছে অরিজিনাল স্পেকট্রামটা কোনো একটা আলাদা ফ্রিকোয়েন্সিতে সরে যাবে, যেখানে কোথায় সরে গেছে fs এ সরে গেছে, 2fs এ সরে গেছে, একবারে 3fs এ সরে যাবে, ঠিক আছে? 4fs কন্টিনিউ করবে। তো আমি এটার ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা লিখি নাই, বাট এটা যারা বোঝাতে যাচ্ছি যে কেন আমাদের 2w তে করা লাগে, কেন আমাদের মিনিমাম স্যাম্পলিং রেট ব্যান্ডউইথের দ্বিগুণ। এখন আপনি নিচের চিত্রটা খেয়াল করে দেখেন যে আপনার fs যদি দেখেন যে fs এবং w, fs এবং w এর মধ্যে পার্থক্য কত বলেন তো? fs এবং w এর সব পার্থক্য w, কারণ কি fs এর ভ্যালু কত? 2w, তাই না? তার মানে fs থেকে w এর পার্থক্য হচ্ছে w। এখন ভেবে দেখেন যে আমাদের fs এর মান যদি 2w থেকে যদি ছোট হয়, তার মানে কি এই ভ্যালুটা বাম দিকে সরে আসবে, তাই না? এই স্পেকট্রামটা বাম দিকে সরে আসবে, তাই না? আবার এইগুলো কি লাগবে স্যার? এই জিনিসটা আবার একটু বললাম যে যদি fs যদি 2w থেকে যদি ছোট যদি হয়, তাহলে কি এই শিফটেড অংশটা কি বামে সরে যাবে, 2fs টা আরো বামে সরবে, তাই না? তো বামে সরে আসলে কি হবে, অরিজিনাল স্পেকট্রাম তার সাথে কি ওভারল্যাপ হবে,
ওভারল্যাপ হলে কি হবে, আমাদের অরিজিনাল স্পেকট্রামের যে বৈশিষ্ট্য সেটা কি নষ্ট হয়ে যাবে, তাই না? মানে অরিজিনাল স্পেকট্রামের ম্যাগনিটিউড ভার্সেস ফ্রিকোয়েন্সির যে সম্পর্ক ছিল সেটা আসলে নষ্ট হবে, তাই না? কারণ ওভারল্যাপিং এর কারণে। তার মানে এই জন্যই আমাদের আসলে কি করা দরকার, যে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি ন্যূনতম 2W রাখতে হবে। আদারওয়াইজ কি হবে, যে আমাদের দেখা যাবে যে স্পেকট্রামের মধ্যে ওভারল্যাপিং হচ্ছে এবং আমাদের অরিজিনাল স্পেকট্রামটা, মেসেজ স্পেকট্রামটা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে? তো এই জন্য আমাদের স্যাম্পলিং রেট মিনিমাম 2W রাখতে হবে। তো দেখেন যে নিচের চিত্রটাতে আমাদের স্যাম্পলিং রেট হচ্ছে 2W থেকে কম। ঠিক আছে? নিচের যে চিত্র এখানে fs less than 2W, তো যার কারণে কি দেখাচ্ছে যে আমাদের স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিটা বামে সরে আসছে এবং আমাদের ওভারল্যাপিং হচ্ছে। ওভারল্যাপিং এর ফলে আমাদের নতুন একটা স্পেকট্রাম জেনারেট হচ্ছে, যেটা আসলে আমাদের অ্যাকচুয়াল স্পেকট্রামকে রিপ্রেজেন্ট করতেছে না। মানে এটার জন্য অরিজিনাল স্পেকট্রাম হচ্ছে এইটা, এই চিত্রের জন্য অরিজিনাল মেসেজ স্পেকট্রাম হচ্ছে এটা। তো আমাদের দেখতে পাচ্ছি যে আমাদের কি, যে স্যাম্পল সিগন্যালের স্পেকট্রাম হচ্ছে এটা। তো স্যাম্পল সিগন্যালের স্পেকট্রাম থেকে আমরা আসলে রিকনস্ট্রাক্ট করে আমাদের পক্ষে সম্ভব না যে অরিজিনাল স্পেকট্রাম বা অরিজিনাল সিগন্যালটা ফিরে আসে। দেখেন রিকনস্ট্রাকশন প্রক্রিয়ার মানে কি, রিকনস্ট্রাকশন হচ্ছে যে এই স্পেকট্রাম আবার ফিরে আসতে হবে, তাই না? মানে আমরা কি করতেছি, যে অ্যানালগ থেকে ডিজিটালে কনভার্ট করতেছি, কিন্তু আমাদের যদি আবার ভয়েসটা যদি শুনতে হয় তাহলে কি করতে হবে, আবার ডিজিটাল থেকে অ্যানালগে কনভার্ট করতে হবে, তাই না? এবং ডিজিটাল থেকে অ্যানালগ কনভার্ট করার প্রক্রিয়াতে কি করতে হবে, যে এই স্যাম্পলগুলো থেকে অরিজিনাল মেসেজ স্পেকট্রামটা ফিরিয়ে আনতে হবে, তাই না? আর অরিজিনাল মেসেজ স্পেকট্রাম ফিরিয়ে আনতে হলে কি হবে, এই হাই ফ্রিকোয়েন্সিগুলোকে বাদ দিতে হবে, শুধু অরিজিনাল মেসেজ অংশটাকে রাখতে হবে। তো এখন আমার অরিজিনাল মেসেজ অংশটা যদি বিলুপ্ত হয়ে যায়, অরিজিনাল মেসেজ অংশটা যদি ডিস্টর্টেড হয়ে যায়, হ্যাঁ, তাহলে ওভারল্যাপিং এর কারণে তাহলে কি আমরা রিকনস্ট্রাক্ট করলে অরিজিনাল মেসেজটা আর পাবো না। তো এই জন্যই আমাদের মিনিমাম স্যাম্পলিং রেট কত রাখতে হবে, 2W রাখতে হবে। এর চেয়ে কম করলে কি হবে, যে ঘটনা, সেই ঘটনাটার নাম দেওয়া হচ্ছে এলিয়াজিং। এলিয়াজিং হচ্ছে একটা ঘটনা যেখানে আমাদের স্যাম্পলিং রেট 2W থেকে কম। আচ্ছা, তো আপনারা কি বুঝতে পারছেন যে কেন 2W তে স্যাম্পলিং করতে হবে? হ্যাঁ, আচ্ছা, এবং এলিয়াজিং কি সেই বিষয়টা বোঝা গেছে? না, এটার ম্যাথমেটিক্যাল ট্রান্সফার রাখি নাই, এটাকে সহজে কনসেপচুয়ালি বোঝানো তো। ম্যাথমেটিক্যালি প্রকাশটা লাগবে না, আপনার চাইলে বই আছে, বইতে লিখে আছে, দেখতে পারেন। এটা ম্যাথমেটিক্যাল প্রকাশ হচ্ছে অরিজিনাল স্পেকট্রাম প্লাস এটা ফ্রিকোয়েন্সি শিফটেড স্পেকট্রাম গুলো যোগ করে। হ্যাঁ, আপনারা ধরেন এটা কি জি অফ এফ, তাই না? এটা হচ্ছে জি অফ এফ, তার মানে এই অংশটা কি জি অফ এফ মাইনাস এফ এস, এফ মাইনাস এফ এস, এই অংশটা হচ্ছে জি অফ এফ মাইনাস, তাই না? এইভাবে আগে 3fs 4fs অংশগুলো, মানে এটার ম্যাথমেটিক্যাল প্রকাশ হচ্ছে এইগুলো একটা সামেশন টাইপের একটা এক্সপ্রেশন থাকবে, জি অফ এফ মাইনাস এফ এস এর একটা সামেশন টাইপের একটা এক্সপ্রেশন থাকবে। স্যার আজকে বলছি কাম হয়ে গেছে। এখন আসলে বেশ কিছু সময় বাকি আছে, যদি বইটা পাস কারণ বইটা বহুত স্যার খুব স্লো স্যার, বইটাতে কত সহজ না, আমি পরশুদিন হচ্ছে 10 তারিখ, এখন আমাদের হাতে সময় আছে হচ্ছে 15 তারিখ, মানে 15 তারিখ যে ক্লাস সেটা কিন্তু 15 তারিখ ছুটি দিন, গভর্নমেন্ট হলিডে। কালকে তো কবে হলো? তো আমাদের কিন্তু হিসাবে কিন্তু ফাইনালের আগে ক্লাসের সংখ্যা 11টা কিংবা 10টা হবে, হয়তো 11টা হতে পারে, 10টা হতে পারে। এটা কিন্তু লস, এবং এই লসটাকে আসলে রিকভার করার জন্য আপনাদের এক্সট্রা ক্লাস নিতে হবে। আমাদের স্যার বলল স্যার অনলাইনে নিয়ে নেন। স্যার প্রেজেন্টেশন আপনাদের অনলাইনে নিব, তবে অনলাইনে নিব শুধু প্রেজেন্টেশনটা অনলাইনে নেওয়া হবে হয়তো বা, তবে যদি অনলাইনে নেওয়ার জন্য আসলে পারমিশন নিতে হবে, যদি পারমিশন যদি দেয় স্যার অনলাইনে কি স্যার
আচ্ছা সবাই পিসিএম ডিএম লাইন কোডিং এই টপিকগুলো ধরেন যে আমাদের যাবে হচ্ছে 5টা ক্লাস, প্রথম 5টা ক্লাস। হ্যাঁ, এর পরের 5টা ক্লাস যাবে হচ্ছে ডিজিটাল মডুলেশন, তারপর হচ্ছে মাল্টিপ্লেক্সিং, তো বেসিক্যালি আমাদের এই যে পিসিএম ডিএম লাইন কোডিং এই টপিকগুলো পড়ানোর পরে আমাদের যে 6 নাম্বার যে ক্লাস 6 নাম্বার ক্লাস কি আমরা একটা ক্লাস নেব এবং এরপরে আরো প্রায় 4টা এই টপিকগুলো পড়ানোর শেষে আমরা একদিন প্রেজেন্টেশন রাখবো এবং একদিন রাখবো রিভিশন। এই টপিকগুলো পড়াতে 5 বা 4টা ক্লাস করবে এবং বাকি একটা ক্লাস রাখবো হচ্ছে আমরা ফাইনালি রিভিশনের জন্য। মানে মোট কথা একটা সিটি একটা রিভিশন একটা প্রেজেন্টেশন।